কারেন্ট রেটিং জাস্ট 100 অ্যাম্পিয়ার আসে, তাহলে তার ম্যাক্সিমাম ডিমান্ড হবে 42 অ্যাম্পিয়ার। যেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো আমরা দেখলামই। তো আরেক টাইপের ক্যালকুলেশন আছে, যেটা কোনো হাউস বা অফিস বিল্ডিং, সেক্ষেত্রে আমাদের 100% ফুল লোড অফ লার্জ অ্যাপ্লায়েন্স, অর্থাৎ যতগুলো ইকুইপমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় যেই ইকুইপমেন্টটা থাকবে, অর্থাৎ ডিফারেন্ট রেটিং এর আমার কুকিং এলিমেন্টস থাকতে পারে, তার মধ্যে সবচাইতে হাইস্ট রেটিং যেটা তার 100% নিতে হবে, এবং বাকি যেই সেকেন্ড লার্জেস্ট ইকুইপমেন্টটা থাকবে তার 80% নিতে হবে, এবং বাকি যতগুলো থাকবে তাদের 60% নিয়ে জাস্ট আমরা ক্যালকুলেট করে ফেলবো। আশা করছি এটা বুঝতে পারছি আমরা কিভাবে ক্যালকুলেট করতে হবে। এবং যদি কোনো হোটেল বা রেসিডেন্ট গেস্ট হাউস হয়ে থাকে, তাহলে সবচেয়ে বড়, এটা প্রায় সেম টু সেম দেখতে পাচ্ছি। ওকে, এটা প্রায় সেম। প্রথম সবচেয়ে থেকে বড় যেই রেটিং এর যে কুকারটা থাকবে সেটা 100%, তার সঙ্গে আমরা প্লাস করবো সেকেন্ড লার্জেস্ট ইকুইপমেন্টার 80%। বাকি যতগুলো আমাদের অ্যাপ্লায়েন্স বা কুক এলিমেন্টস থাকবে তার 60% হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলবো। আশা করছি এটা আমরা ক্লিয়ার। দেন যদি আমাদের মোটর এবং ওয়াটার হিটার এই দুটি ইকুইপমেন্টের ক্ষেত্রে ডাইভার্সিটি ফ্যাক্টর কোনো, যদি রেসিডেন্সিয়াল হাউসের ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করা হয় না, রেসিডেন্সিয়াল হাউসের ক্ষেত্রে যেহেতু আমাদের মোটর একটা ইউজ করা হয় সাধারণত, যেহেতু একটা ইউজ করা হয়, তো সেক্ষেত্রে এটার কোনো ডাইভার্সিটি ফ্যাক্টর ইউজ করা হয় না। বাট অন্য সকল ক্ষেত্রে, সাপোজ কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যদি একাধিক মোটর থাকতে পারে, সেই প্রত্যেকটা একাধিক মোটর থাকার ক্ষেত্রে জাস্ট ডিমান্ড ফ্যাক্টর আমাদেরকে সেম ভাবে ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু ওয়াটার হিটারের ক্ষেত্রে কোনো ডাইভার্সিটি অ্যালাউ না, কোনো ডিমান্ড ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আশা করছি এটুকু ক্লিয়ার। দেন লোড এস্টিমেশন করার ক্ষেত্রে আমাদের বিএনবিসির কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখান থেকে মাস্ট বি যে ইনস্ট্রাকশন গুলো দেখতেই হবে সেগুলো হচ্ছে বিএনবিসি পার্ট 8 অর্থাৎ ইলেকট্রিক্যাল পার্টের আর্টিকেল নাম্বার 1.3.2.3, যেখানে একটা টেবিল দেওয়া আছে লোড ক্যালকুলেশনের জন্য। জাস্ট লোডের কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু গুলো দেওয়া আছে, যে টেবিল নাম্বার 8.1.16, তারপর টেবিল নাম্বার 8.1.17 এবং 8.1.18, অর্থাৎ সবগুলো প্রায় সিরিয়ালি বসানো আছে। যদি আমরা প্রত্যেকটা লোডের একটা অ্যাপ্রক্সিমেট ওয়াট রেটিং জানতে চাই, যেহেতু এক এক ধরনের ডিভাইসের এক এক ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের ওয়াট রেটিং ডিফারেন্ট হয়ে থাকতে পারে, বাট আমরা যদি অ্যাপ্রক্সিমেট একটা ওয়াট রেটিং জাস্ট চেক করে আসতে চাই, তাহলে বিএনবিসিতে সেই গাইডলাইন দেওয়া আছে, যেটা দিয়ে আমরা জাস্ট অপারেট করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো আর কি। দেন লোড ডেনসিটি, লোড ডেনসিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে লোড ডেনসিটি জিনিসটা কি সেটা লাস্টের দিকে হচ্ছে আমি এক্সপ্লেইন করব। তো লোড ডেনসিটি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে, সেটা আমাদের আর্টিকেল নাম্বার 1.3.3.2 টেবিল নাম্বার 8.1.18 এ। তো আমরা এখন সরাসরি বিএনবিসি থেকে দেখা ট্রাই করি, বাট আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে সকেট আউটলেট নাম্বার এক একটা রুমে মিনিমাম কতগুলো সকেট আউটলেট থাকতে হবে তার একটি গাইডলাইন দেওয়া আছে। দেন আমাদের কেবল সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা ছিল বিএনবিসি, এটা এটা আমরা সহ দিয়ে দিয়েছি। বাট এটা দেখার পূর্বে আমরা আগে এই আর্টিকেল গুলো একটু দেখে আসি। আমরা যদি স্কেপ দিয়ে বেরিয়ে এখান থেকে বিএনবিসি টা ওপেন করি, সাপোজ গত ক্লাসে হচ্ছে আমরা লাইটিং ডিজাইন করেছিলাম, যেখানে প্রতিটা রুমের মধ্যে কি টাইপের বিল্ডিং এ, সাপোজ টেক্সটাইল মিল থেকে শুরু করে রেসিডেন্সিয়াল হাউস, উড ওয়ার্কিং, ডিফারেন্ট ক্যাটাগরির জাস্ট কনস্ট্রাকশনে আমাদের লাক্স লেভেলটা কত হবে সেটা এখানে ইন্ডিকেট করা ছিল। তো আমরা এখন ইলুমিনেশন বা লাইটিং ডিজাইন থেকে এখন যেহেতু লোড ক্যালকুলেশনে যাচ্ছি, আমরা একটু স্ক্রল করে নিচে চলে যেতে থাকি। তো এখানে আমাদের ডিজাইনিং এর জন্য কিছু সিম্বল দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, আজকে যেহেতু সিম্বল আমরা ড্র করছি না। তো এখানে আমাদের দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা আছে 1.3.2.1, এটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। তো এটা জাস্ট আমরা একটু পরে বোঝার ট্রাই করতে পারি আসলে ম্যাক্সিমাম ডিমান্ড কি এবং ডাইভার্সিটি ফ্যাক্টর কি জিনিস। এবং এটার যদি আমরা এক্সাক্ট কিছু ভ্যালু জানতে চাই, যে ডাইভার্সিটি ফ্যাক্টর যেটা একটু আগে আমরা দেখে আসলাম, এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাপেন্ডেক্স এ তে উল্লেখ করা আছে। তো অ্যাপেন্ডেক্স এ সেটা কোথায় সেটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, একদম নিচের দিকে চলে যাব, অ্যাপেন্ডেক্স একদম নিচে থাকে, স্ক্রল করে আমরা নিচে যাচ্ছি।
আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডেক্স দেখতে পাচ্ছি, রিলেটেড অ্যাপেন্ডেক্স। অ্যাপেন্ডেক্স চলে আসলো, আমরা স্ক্রল করে নিচে যেতে থাকি। যে ডাইভার্সিটি বা ডিমান্ড ফ্যাক্টরের যেই আর্টিকেল সেটা কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছি আমাদের পার্ট 8 অ্যাপেন্ডেক্স এ ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, এবং যেই টেবিলটা আমরা স্লাইডে শো করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8.1। জাস্ট এই টেবিলটাই কিন্তু লাইটিং এবং কুকিং অ্যাপ্লায়েন্সের যেই ভ্যালু গুলো সেগুলো কিন্তু আমরা মাত্র দেখে আসলাম স্লাইড থেকে। তো এগুলো যেহেতু আমরা দেখেই ফেলেছি, আমরা আর এক্সট্রা দেখছি না। বাট আরো কিছু ডিমান্ড ফ্যাক্টর এখানে আছে, সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার আউটলেট সকেট, 50 অ্যাম্পিয়ার আউটলেট সকেট। তো এই আউটলেট সকেট জিনিসটা কি, এটা আমরা একটু এক্সপ্লেন করছি। তো আমাদের 50 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ারের যত ডাইভার্সিটি আছে, এটার উপর ডাইভার্সিটি অ্যাপ্লাই করা যায়। এছাড়া হাউস হোল্ড কুকিং অ্যাপ্লায়েন্সের তো যেই ডাইভার্সিটি গাইডলাইন যেটা আছে সেটা তো আমরা এখান থেকে দেখে আসলাম। এখানে যেমনটা বলা ছিল যে আমাদের 10 অ্যাম্পিয়ার প্লাস 30% প্লাস 5 অ্যাম্পিয়ার, এখানেও কিন্তু সেই সেম ক্যালকুলেশনটাই দেওয়া হয়েছে যে ফার্স্ট 10 অ্যাম্পিয়ার হচ্ছে প্লাস করব, এটা হচ্ছে আমাদের ফিক্স, দেন যতটুকু বাকি থাকবে তার 30%। তো এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমাদের সবগুলো প্লাস করে যদি আমাদের 10 অ্যাম্পিয়ারের বেশি না হয়, সাপোজ সবগুলো আমাদের যদি একটা কুকিং এলিমেন্টস বা একটি মাত্র জাস্ট রাইস কুকার উপরে ইউজ করছি, যেটার ওয়াট রেটিং জাস্ট 1 কিলোওয়াট, যেটাকে যদি আমরা 24 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আম্পিয়ার রেটিং কত আসে, জাস্ট 1000 ডিভাইডেড বাই 230 ভোল্টেজ, তাহলে আমাদের 4 অ্যাম্পিয়ারের মতো আসছে। তো সেক্ষেত্রে তো আমাদের 10 অ্যাম্পিয়ার ক্রস করছে না। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট আম্পিয়ার রেটিংটা যত আসে পুরোটাই আমাদেরকে নিয়ে রাখতে হবে। আশা করছি এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। বাট আমাদের 30 অ্যাম্পিয়ার যে সকেটের কথা বলা হচ্ছে এবং 50 অ্যাম্পিয়ারের যে সকেট এই এবং 5 অ্যাম্পিয়ার সকেট, এটার মধ্যে আসলে পার্থক্য কি? 5 অ্যাম্পিয়ার সকেট হচ্ছে আমাদের 2 পিনের সকেট, বাসাবাড়িতে যে আমরা 2 পিনের সকেট ইউজ করি সেটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ারের সকেট। দেন 30 অ্যাম্পিয়ারের সকেট হচ্ছে 3 পিনের সকেট গুলো। আর 3 পিনে এই সকেট গুলো সাধারণত ফ্ল্যাট টাইপ হয়ে থাকে, এবং 15 অ্যাম্পিয়ারের সকেট এগুলো সাধারণত এয়ার কন্ডিশনের সকেট হয়ে থাকে, যেগুলো 15 অথবা 16 অ্যাম্পিয়ার হয়ে থাকে, যেগুলো রাউন্ড পিনের সকেট। তো ফ্ল্যাট পিন এবং রাউন্ড পিন এটা যদি আমরা বুঝতে না পেরে থাকি তাহলে আমরা একটু গুগল থেকে আসছি। সাপোজ গুগলে যদি আমরা টাইপ করি ফ্ল্যাট টাইপ থ্রি পিন আউটলেট, আউটলেট লিখে সার্চ করলেও চলে আসবে। সকেট বা আউটলেট আমরা যেটাই বলি না কেন, ইমেজটা দেখতে চাচ্ছি আমরা। সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট টাইপ, অর্থাৎ এখানকার যেই সকেটের যেই যে অংশ হচ্ছে আমরা প্লাগ গুলো বসাবো, যে হোল গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো জাস্ট ফ্ল্যাট টাইপের। সাপোজ এটাও যদি আমরা দেখি, এটাও কিন্তু ফ্ল্যাট টাইপের। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপ, যেখানে এটা যদিও এটা যেমন কমপ্লিটলি রেক্টেঙ্গুলার ফর্ম দেখা যাচ্ছে, এটা যদিও রেক্টেঙ্গুলার ফর্ম না, বাট এগুলো সবগুলোকে আসলে ফ্ল্যাট টাইপ বলা হয়। তাহলে রাউন্ড টাইপ কোনগুলো? এবং এই ফ্ল্যাট টাইপ সবগুলো কিন্তু আমাদের 13 অ্যাম্পিয়ার সকেট, এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের লেখা আসছে যে এটা 13 অ্যাম্পিয়ার 3 পিন, 13 অ্যাম্পিয়ার 3 পিন, সবগুলো কিন্তু 13 অ্যাম্পিয়ার 3 পিন সকেট লিখে আসছে। অর্থাৎ এই ফ্ল্যাট টাইপ সকেট গুলো জাস্ট 13 অ্যাম্পিয়ার হয়ে থাকে। বাট আমরা যদি ফ্ল্যাট টাইপ না টাইপ করে রাউন্ড টাইপ লিখে সার্চ করি, তাহলে এই যে যেই গর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সকেট না তো আমাদের প্লাগের পিন গুলো বসানো হবে, তো সেগুলো কিন্তু রাউন্ড টাইপের হয়ে থাকে। এবং এখানে তার নিচে যদি ক্যাপশন গুলো দেখি, এগুলো কিন্তু 15 অ্যাম্পিয়ার লেখা আছে, অর্থাৎ রাউন্ড টাইম গুলো সাধারণত 15 অ্যাম্পিয়ার হয়ে থাকে। যদি আমরা একটা জাস্ট ক্লিক করে দেখি, এগুলো 15 অ্যাম্পিয়ার সকেট, এগুলো সাধারণত এয়ার কন্ডিশনের জন্য ইউজ করা হয়। দেখতে পাচ্ছি এগুলো 15, এটা ফ্ল্যাট টাইপের সকেট এবং এটা হচ্ছে রাউন্ড টাইপ। তো এখানে ফ্ল্যাট এবং রাউন্ড টাইপ দুইটা পাশাপাশি দেখা যাচ্ছে। তো আশা করছি ফ্ল্যাট এবং রাউন্ড টাইপ নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং কোনটা আসলে 13 অ্যাম্পিয়ার এবং কোনটা 15 অ্যাম্পিয়ার সকেট সেই নিয়েও কোনো কনফিউশন থাকবে না। তো এগুলোর উপরও জাস্ট ডাইভার্সিটি আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের সুবিধা মতো। তো
এটা আমরা দেখে নিলাম জাস্ট বিএনবিসি থেকে, দেন আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি, অনেক দূর নিচে চলে গিয়েছি আমরা। তো এখান থেকে আমরা প্রথমে দেখেছিলাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি, দেন আমাদের টেবিল নাম্বার যেটা দেখার কথা ছিল 8.1.16। আমরা যদি স্লাইডে কিন্তু এই টেবিলটার কথা আমরা বলছিলাম 8.1.16, সেখানে এস্টিমেটেড লোড ফর ডিফারেন্ট ফিটিং এন্ড ফিকচার্স, অর্থাৎ ডিফারেন্ট টাইপের লোডের জাস্ট ওয়াট রেটিংটা কত হবে, জাস্ট এখান থেকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সাপোজ আমরা দেখতে পাচ্ছি সিএফএল 5 থেকে 65 ওয়াট, অর্থাৎ সিএফএল জিনিসটা আসলে কেটা হচ্ছে আমাদের, যেটা আমরা সাধারণত এনার্জি বাল্ব হিসেবে সবাই চিনি। এটা একসময় প্রচুর পরিমাণে চলতো, বাট এখন আমরা এলইডি বাল্বগুলো ম্যাক্সিমাম ইউজ করতে পছন্দ করছি। বাট এটা হচ্ছে জাস্ট সিএফএল, এটা সাধারণত এনার্জি বাল্বগুলোকে মিন করা হয়ে থাকে। দেন এলইডি অ্যান্ড সোলার প্যানেল পাওয়ার্ড, অর্থাৎ সোলার প্যানেল দিয়ে যে সোলার আমাদের রাস্তার আশেপাশে যে কতগুলো আমরা রোড লাইট দেখে থাকি, সেগুলো কিন্তু জাস্ট সোলার প্যানেল থেকে কানেক্টেড হয়ে থাকে। বাট সেটা সোলার প্যানেল থেকে কানেক্ট হোক বা যেখান থেকে কানেক্টেড হোক, যত ধরনের এলইডি বাল্বগুলো আছে সেগুলো 10 ওয়াট থেকে আমাদের 60 ওয়াটের মাঝামাঝি আমরা নিতে পারি আমাদের ওয়াট রেটিংটা। এলইডি যে বাল্বগুলো আছে সেগুলো, এলইডি বাল্বগুলো সাধারণত 10 ওয়াট থেকে 60 ওয়াটের ভেতরেই থাকে, এর বেশি থাকে না। দেন ফ্লুরিসেন্ট ল্যাম্প হচ্ছে আমাদের টিউব লাইট গুলো মিন করছে। এটা হচ্ছে আমাদের টিউব লাইট, সেটাকে ফ্লুরিসেন্ট লাইট বলা হচ্ছে। দ্য নমিনাল লেন্থ অফ 600 মিলিমিটার। তো সাধারণত 600 মিলিমিটারের লাইট গুলোর জন্য আমরা 20 ওয়াট রেটিং জাস্ট সিলেক্ট করব। দেন 5 অ্যাম্পিয়ার সকেট, অর্থাৎ একটু আগে যে আমরা দেখেছিলাম 5 অ্যাম্পিয়ার সকেট, সেটার ওয়াট রেটিং যদি আমরা চিন্তা করি, ওয়াট রেটিং হচ্ছে 1500 ওয়াট, যেটা এসির জন্য ইউজ করা হয়ে থাকে। আবার মাইক্রো ওভেন ডোমেস্টিক পারপাসে যেগুলো ইউজ করি সেগুলো 1200 থেকে 1500 ওয়াটের মধ্যে আমরা ধরতে পারি। ওয়াশিং মেশিন 350 থেকে আমাদের 500 ওয়াটের মধ্যে ধরতে পারি। এটা জাস্ট ডোমেস্টিক। ইন্ডাস্ট্রির ওয়াশিং মেশিন গুলো আরো বেশি হাই রেটিং এর হয়ে থাকে। টেলিভিশন মিডিয়াম সাইজ যেগুলো আছে সেগুলো 120 থেকে 200 ওয়াটের মধ্যে ধরতে পারি। দেন ফটোকপি মেশিন, সিলিং ফ্যান, এটা ম্যাক্সিমাম 100 ওয়াট আছে। দেন টেবিল ফ্যান, প্রেসিডেন্সিয়াল পিডেস্টিয়াল ফ্যান, এটা দেখতে পাচ্ছি হাইস্ট হচ্ছে 120 ওয়াটের। এক্সস্ট ফ্যান, অর্থাৎ সাধারণত কিচেন রুম এছাড়া ওয়াশরুমে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়ে থাকে, 300 ওয়াট আমরা ধরতে পারি। টোস্টার, ইলেকট্রিক ক্যালেন্ডার, গিজার দেখতে 1000 থেকে 1200 ওয়াটের হয়ে থাকে। দেন এয়ার কন্ডিশন, এসি বলতে ওই এয়ার কন্ডিশন মিন করা হচ্ছে। তো এখানে দুই টাইপের এয়ার কন্ডিশনার দেখানো হচ্ছে, একটা হচ্ছে উইন্ডো টাইপ, একটা স্প্লিট টাইপ। উইন্ডো টাইপ এটা অনেক আগে ইউজ করা হতো, যেগুলো জাস্ট আমাদেরকে পুরোপুরি ওয়ালটা কেটে জাস্ট উইন্ডোর মতো বসিয়ে নিতে হতো। জাস্ট সাপোজ আমরা যদি সরাসরি এক্সপ্লেন না করে আমরা যদি গুগল ছবি দেখা ট্রাই করি, উইন্ডো টাইপ এসি লিখে টাইপ এসি লিখে যদি সার্চ করি, তো ইমেজ আমরা এই যে এয়ার কন্ডিশন গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উইন্ডো টাইপ এসি। তো এটা আসলে কিরকম হয়ে থাকে, সাপোজ আমরা এই যে ভিতর থেকে একটি এসি দেখতে পাচ্ছি, জাস্ট একটা পার্ট আমাদের ভেতরে থাকবে আর আরেকটা পার্ট হচ্ছে বাইরের দিকে এভাবে বেরিয়ে থাকবে। জাস্ট এটা উইন্ডো বা অন্য কোনো সিস্টেমে, অর্থাৎ কোনো একটা ওয়ালের একটা অংশে কাটা কাটা রেখে তারপর হচ্ছে একটি পার্ট ভেতরে থাকবে আর একটি পার্ট বাইরে থাকবে সরাসরি, এটা হচ্ছে আমাদের উইন্ডো টাইপ। তো এগুলো হচ্ছে উইন্ডো টাইপ এসি। আর একটা হচ্ছে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ সাধারণত আমাদের বাসা বাড়িতে সচরাচর আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে আমাদের স্প্লিট টাইপ এসি। তো স্প্লিট টাইপ এসি গুলো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট একটি পার্ট হচ্ছে আমাদের ওয়ালের ভেতরে থেকে, আরেকটি পার্ট হচ্ছে আমাদের ওয়ালের বাইরে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটি পার্ট কিন্তু আলাদা। আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, ঘরের ভেতরে যে পার্টটুকু থাকে ওখানে শুধুমাত্র ইভাপোরেটর থাকে, আর বাইরের পার্টে আমাদের কম্প্রেসর এবং কন্ডেন্সার থাকে। তো এই যে কন্ডেন্সার এবং কন্ডেন্সার, এই দুইটি পার্ট যখন আলাদা থাকে, একটি পার্ট ঘরের ভিতরে একটি পার্ট ঘরের বাইরে,
আলাদা স্প্লিট আকারে করা থাকে, সেগুলো হচ্ছে আমাদের স্প্লিট টাইপ, আর উইন্ডো টাইপ হচ্ছে জাস্ট অ্যাটাচড ওয়াল কেটে জাস্ট একটি পার্ট ভেতরে এবং বাইরে রাখতে হবে। তো এইগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের উইন্ডো টাইপ এসিতে সাধারণত ওয়াট রেটিংটা একটু বেশি হয়ে থাকে এবং স্প্লিট টাইপ এসিতে ওয়াট রেটিং কম হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা 1500 থেকে 1300 200 ওয়াটের মতো জাস্ট একটু ডিফারেন্স আছে আমাদের ওয়াট লোডের। তো এখানে জাস্ট লোডগুলো আমরা ক্যালকুলেট করে দেখব, বা লোড ক্যালকুলেশন করার সময় এখান থেকে জাস্ট ডাটাগুলো আমরা নেওয়ার ট্রাই করব। দেন আমাদের ক্যালকুলেশন করার সময় একটা রিস্ক ফ্যাক্টর বা যেটাকে বলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর অথবা সেফটি ফ্যাক্টর বলতে একটা ওয়ার্ড আছে, সেটা কি আমরা ক্যালকুলেশন করার সময় আমরা দেখার ট্রাই করব। দেন আর একটু স্ক্রল করলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম লোড ডেনসিটি, অর্থাৎ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, স্লাইডে আমাদের আলোচনা উল্লেখ ছিল, বাট আমি বলেছিলাম যখন বিএনবিসি বইটা আমি ওপেন করব তখন জাস্ট এক্সপ্লেন করব আসলে মিনিমাম লোড ডেনসিটি জিনিসটা আসলে কি। এটা হচ্ছে যখন কোন ডিজাইনারের কাছে কোন আর্কিটেকচারাল ড্রয়িং থাকবে না, সাপোজ গত ক্লাসে যখন আমরা একটি আর্কিটেকচারাল ড্রয়িং অর্থাৎ একটা ফ্লোর প্ল্যান নিয়ে দেন কতগুলো রুম, কোনটা কি টাইপের রুম, বেডরুমে কত লাক্স লাইট প্রয়োজন পড়বে, কতগুলো দেন বাথরুমে কতগুলো লাইট প্রয়োজন পড়বে, এগুলো দেখে কিন্তু আমরা জাস্ট সিলেক্ট করি আমাদের লাইট কতগুলো প্রয়োজন পড়বে, কতগুলো ফ্যান প্রয়োজন পড়বে, এছাড়া কতগুলো সকেট প্রয়োজন পড়বে। জাস্ট আমরা যদি কোন একটা বিল্ডিং এর আর্কিটেকচারাল ডিজাইন বা ফ্লোর প্ল্যানটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তখন হচ্ছে আমরা খুব ইজি করে জাস্ট লোড ক্যালকুলেশন করতে পারি। বাট কখনো আমাদের এরকম প্রয়োজন পড়বে যে শুধুমাত্র এতটুকু ডাটা ইনফরমেশন আমাদের কাছে আছে যে একটি 5 কাঠা বা 10 কাঠা একটি ভূমিতে একটি 10 তলা বিল্ডিং করা হবে। তো সেই বিল্ডিং এ আমাদের আর্কিটেকচার ড্রয়িং যদি না থাকে, সেখানে জাস্ট এতটুকু আমি জানি যে এতটুকু এরিয়ার মধ্যে জাস্ট 10 কাটা এরিয়ার মধ্যে 10 তলা একটা বিল্ডিং হবে, বাট সেই বিল্ডিং এর রুম ডেকোরেশন গুলো কেমন, কতগুলো রুম আছে, কতগুলো ফ্ল্যাট আছে, সেই সব কোনো ইনফরমেশন যদি আমাদের জানা না থাকে, তখন আমরা জাস্ট লোড ক্যালকুলেশন কিভাবে করব, তখন জাস্ট এই মিনিমাম লোড ডেনসিটি এরকম একটি ক্যালকুলেশন দিয়ে আমাদেরকে বের করতে হবে। বাট এখানে কোশ্চেন হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং ছাড়া কেন আমাদের এই লোডগুলো এস্টিমেট করতে হবে। কারণ হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং করার পূর্বেই আমাদের একটা লোড এস্টিমেশন করা প্রয়োজন। যখন আর্কিটেকচারাল ডিজাইনার উনি যখন রুমগুলোর জাস্ট ফ্লোর প্ল্যান ক্রিয়েট করবেন, তখন আগে থেকে ইলেকট্রিক্যাল ডিজাইনারকে বলে দিতে হবে যে আমার জন্য একটি সাবস্টেশনের প্রয়োজন পড়বে কিনা। সাপোজ আমরা জানি যে বিএনবিসি তে উল্লেখ করা আছে যে একটা বিল্ডিং এর টোটাল লোড যদি বা ডিমান্ড যদি 50 কিলোওয়াটের বেশি হয়, তাহলে সেখানে একটা সাবস্টেশন ইনস্টল করতে হবে। তো এখন যেখানে বিল্ডিং এর আর্কিটেকচারাল ড্রয়িংটাই করা হয়নি, কমপ্লিট করা হয়নি, সেখানে আমরা জাস্ট কিভাবে জানবো যে সেই বিল্ডিং এর লোড কি আমাদের 50 কিলোওয়াটের উপরে হবে কিনা। তো সেটা জাস্ট ক্যালকুলেট করার জন্য আগে থেকে আর্কিটেকচারাল ড্রয়িংটা ক্রিয়েট করার পূর্বেই আমাদেরকে একটা লোড এস্টিমেশন, অনুমান নির্ভর একটা লোড ক্যালকুলেট করতে হবে। যে লোডটা ক্যালকুলেট করে আমাদের আর্কিটেকচারাল যে ডিজাইনার আছে ওনাকে বলতে হবে যে আমার কিন্তু সাবস্টেশনের জন্য একটি রুম, সাবস্টেশনের জন্য একটা আলাদা রুম বরাদ্দ রাখতে হবে, নইলে জাস্ট ওই সাবস্টেশনটা ইনস্টল করার জায়গা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইন ক্রিয়েট করার আগেই যে আমাদেরকে লোড একটা এস্টিমেট করতে হয়, সেই লোড এস্টিমেট করার জন্য জাস্ট এই ডাটাটা আমাদের প্রয়োজন পড়বে। সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেসিডেন্সিয়াল একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য, যদি রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং হয় সিঙ্গেল ফ্যামিলির জন্য, সেখানে ইউনিট লোড দেখতে পাচ্ছি ওয়াট পার মিটার স্কয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কয়ারে কত ওয়াট লোডের আমার প্রয়োজন। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে আমাদের এরিয়া, যেই এরিয়ার মধ্যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন হবে, সেই এরিয়াতে এরিয়াটা সাপোজ ধরে নিচ্ছি 120 মিটার স্কয়ার। তো যদি 120 মিটার স্কয়ার হয়, তাহলে 120 মিটার স্কয়ারকে জাস্ট যদি সেটা নন এসি হয়ে থাকে, জাস্ট আমাদের আমরা ডিসাইড করছি সেখানে কোনো এয়ার কন্ডিশন আমরা ইউজ করব না, তাহলে নন এসি হলে সেখানে 120 মিটার স্কয়ার যেহেতু, তার সঙ্গে আমরা 20 মাল্টিপ্লাই করে যেই লোডটা আসে সেটা হবে আমাদের মিনিমাম লোড
অর্থাৎ এর থেকে কম লোড আমার হতে পারে না। বাট এখানে যেই হিসাবটা জাস্ট উল্লেখ করা আছে সেটা কিন্তু শুধুমাত্র লাইটিং এবং সকেটের জন্য। আমরা যে 20 ওয়াট দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র লাইটিং এবং সকেটের জন্য। বাট যদি আমরা এয়ার কন্ডিশন ইউজ করি, যদি আমাদের এরকম চিন্তা ভাবনা থাকে যে বিল্ডিংটাতে আমরা এয়ার কন্ডিশন ইউজ করবো, তাহলে আমাদের 75 ওয়াট ধরতে হবে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। বাট যদি মাল্টি ফ্যামিলি থাকে, কোনো হোটেলস যদি থাকে, তাহলে জাস্ট সেম ক্যালকুলেশনই দেখতে পাচ্ছি, সেম ভ্যালু। হসপিটালের জন্য আমাদের নন এসির ওয়াট রেটিংটা দেখতে পাচ্ছি একটু বেড়ে আছে 32, এবং এয়ার কন্ডিশন হলেও জাস্ট একটু বেশি আছে। হোটেলস গুলোতে নন এসির ক্ষেত্রে আমাদের ওয়াট রেটিংটা একটু বেশি, প্রতি মিটার স্কোয়ারে আমরা 24 ওয়াট ধরে নিব। অফিস এছাড়া কমার্শিয়াল বিল্ডিং, স্টোরেজ বিল্ডিং এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি জাস্ট নন এসির ক্ষেত্রে প্রতি মিটার স্কোয়ার আমাদের 28 লোড ধরতে হবে। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের লোডটা একটু কমিয়ে ধরছি। আর ইন্ডাস্ট্রিতে সাধারণত এসি তো ইউজ করা হয় না, জাস্ট মেশিন পত্রের জন্য আমরা কমফোর্টেবল কোনো এসি এয়ার কন্ডিশন ইউজ করব না। দেন আরো কিছু ইনফরমেশন আছে যে ডিপার্টমেন্টাল স্টোরের ক্ষেত্রে কত হবে, স্কুল কলেজের জন্য কত হবে, পার্কিং এরিয়ার জন্য কত হবে, ওয়্যার হাউসের জন্য কত হবে। তো এগুলো জাস্ট আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। যদি এগুলো ক্যালকুলেট করে আমরা জাস্ট অনুমান নির্ভর একটি লোড ক্যালকুলেট করতে পারি, তখন হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িংটা থাকুক আর না থাকুক, তখন আর্কিটেকচারাল ডিজাইনারকে আমাদেরকে বলে দিতে হবে যে আমার জন্য যেন, অর্থাৎ এই লোড এস্টিমেট করে বা অনুমান নির্ভর একটা লোড ক্যালকুলেট করে যদি আমরা দেখি আমাদের সাবস্টেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনকে বলে দিতে হবে আগে থেকে যেন সাবস্টেশনের জন্য বা জেনারেটরের জন্য বা ট্রান্সফরমারের জন্য আমাদের একটা রুম যেন আলাদাভাবে বরাদ্দ রেখে দেন। তো আশা করছি আমরা ক্লিয়ার যে কেন আসলে কখন এই মিনিমাম লোড ডেনসিটিটা আমাদের প্রয়োজন পড়বে। দেন এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা জাস্ট এখানে মার্ক করে রেখেছি যে আমাদের 3 পিন সকেট গুলো, সকেট আউটলেট গুলো কতটুকু হাইটে জাস্ট ফিট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 250 মিলিমিটার, অর্থাৎ প্রায় 10 ইঞ্চি, ফ্লোর থেকে 10 ইঞ্চি উপরে জাস্ট এই সকেট গুলো জাস্ট ইনস্টল করতে হয়। বাট প্রিন্টার, ইউপিএস বা কম্পিউটার এগুলোর জাস্ট অপারেশন পারপাসে যদি আমাদের একটু উপরে প্লেস করতে হয় বা চেঞ্জ করতে হয় আরো বেশি উচ্চতায় বা আমাদের সুবিধা মতো, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। অর্থাৎ একদমই যে 10 ইঞ্চি উপরে ফ্লোর থেকে সেট করতে হবে সেগুলো, সেরকম বাধ্যবাধকতা নেই, আমাদের প্রয়োজন অনুসারে এগুলো চেঞ্জ করা যাবে। দেন এখানে দেখতে পাচ্ছি টেবিল নাম্বার 1.8.18 একটি টেবিল আছে যেখানে বলা আছে যে প্রতিটা রুমে আমাদের কতগুলো সকেট প্রয়োজন পড়বে। বেডরুমে আমাদের মিনিমাম 2টি করে 3 পিন সকেট ইউজ করতে হবে, 13 অ্যাম্পিয়ার অর্থাৎ ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট। লিভিং রুমে 3টি, ড্রয়িং রুমে 3টি, ডাইনিং রুমে 1টি, যেহেতু ডাইনিং রুমে বেশি প্রয়োজন পড়ে না। দেন যে রুমে আমাদের টোস্টার, স্ন্যাক টোস্টার থাকবে সেই রুমে একটি, কিচেন রুমে একটিটা প্রয়োজন। বাথরুমে তো আমরা সকেট ইউজ করি না সাধারণত, বাথরুমে 0। দেন এই রুমে রেফ্রিজারেটর থাকবে সেখানে একটি, আর যদি এয়ার কন্ডিশন ইউজ করা হয় প্রতি রুমের জন্য একটি করে 15 অ্যাম্পিয়ার সকেট আমাদের ইনস্টল করতে হবে। এখানে 13 অ্যাম্পিয়ার নেই, এয়ার কন্ডিশনের জন্য 15 অ্যাম্পিয়ার সকেট, বাট রাউন্ড পিন সকেট। মোটামুটি এগুলো জানলেই আমাদের হয়ে যাবে। তো এসব দেখার পর জাস্ট এই পার্টগুলো তো আমরা বিএনবিসি থেকে দেখে ফেললাম, কোথায় আছে সেটাও আমরা দেখেছি। দেন কেবল এবং সার্কিট ব্রেকার সংক্রান্ত কিছু গাইডলাইন দেওয়া আছে আমাদের বিএনবিসি তে। প্রথমে বিএনবিসি অনুসারে আমরা যদি পেজ নাম্বার 4565 নাম্বার পেজে যাই, আর্টিকেল নাম্বার 1.3.7, যেখানে কেবল এবং সার্কিট ব্রেকার সিলেকশনের সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং সার্কিট ব্রেকার কি কি কত রেটিং এর সার্কিট ব্রেকার গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তার কিছু আইডিয়া এখানে দেওয়া আছে। যেমন 6 অ্যাম্পিয়ার থেকে স্টার্ট করে, যদি আমরা এমসিবি এর কথা চিন্তা করি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, এগুলো সাধারণত মার্কেটে 6 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। তো এখানে বিএনবিসি যে ইনস্ট্রাকশনটা আমাদের 4565 নাম্বার পেজ, এটা একটু আমরা দেখে আসি। 555,
আচ্ছা, এখানে আবার উল্লেখ করা আছে যে আমাদের লাইট ফ্যান এগুলোর যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ড কত উচ্চতায় থাকতে হবে তার একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অফিস বিল্ডিং এর ক্ষেত্রে, কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ডিফারেন্ট আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের 1220 মিলিমিটার উচ্চতায়, ফ্লোর থেকে 1220 মিলিমিটার উচ্চতায় সুইচ বোর্ড গুলো আমাদেরকে সেট করতে হবে। আর যদি অফিস বা কমার্শিয়াল বিল্ডিং এর কথা চিন্তা করি, সেখানে 1300 মিলিমিটার উচ্চতায় 4065। এখানে আমাদের আরো কিছু গাইডলাইন দেওয়া আছে। অর্থাৎ এক একটি আমাদের যে ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, যেখান থেকে বিভিন্ন সুইচ বোর্ড আমাদের ওয়্যার গুলো, কেবল গুলো, সাপ্লাই যে কানেকশন আমরা বিল্ড আপ করি। তো এক এক যেই মাল্টি বা যেটাকে বলা হচ্ছে কোনো মাল্টি স্টোরি বিল্ডিংই হোক অথবা কোনো ছোটখাটো কোনো ফ্ল্যাট হোক, সেখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, সেই ডিস্ট্রিবিউশন বোর্ডের যেই সার্কিট ব্রেকার থেকে, আহ, অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ডের এক একটা সার্কিট ব্রেকার থেকেই তো আমরা ডিফারেন্ট সুইচ বোর্ড হচ্ছে কানেকশন গুলো নিয়ে যাই কেবল দিয়ে। তো যেই সার্কিট ব্রেকারটা আমাদের 5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দিয়ে প্রোটেক্টেড থাকবে, সেই 5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে 1.5 মিলিমিটার স্কোয়ার বা 1.5 মিলিমিটার স্কোয়ার সাইজের কেবল। অর্থাৎ একটা কেবল কি পরিমাণ কারেন্ট জাস্ট ড্র করতে পারবে বা কি পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারবে, সেটা কিন্তু ডিপেন্ড করে সেটার ক্রস সেকশনাল এরিয়ার উপর। অর্থাৎ এটা যে মিলিমিটার স্কোয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাস্ট ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা আবার একটু নেটে সার্চ করে দেখছি। আচ্ছা, সাপোজ এই যে আমাদের এটাই সাপোজ যদি আমরা দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের একটি কেবল। এটা যদি কেবল হয়ে থাকে, জাস্ট এটাকে এক পাশ দিয়ে ছেদ করলে, এটাকে কেটে ফেললে যে সার্কুলার যেই এরিয়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। আশা করছি ক্রস সেকশনাল এরিয়া কি সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না। তো এই ক্রস সেকশনাল এরিয়াটা যত বড় হবে, কেবলের কারেন্ট ক্যারি করার মতো ক্যাপাবিলিটি তত বেশি বাড়বে, কেবলের কারেন্ট রেটিংটা তত বেশি বাড়বে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে যেই সার্কিট ব্রেকারটা আমাদের 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার হবে, অর্থাৎ সেখানে প্রায় অল্প পরিমাণ কিছু লোড কানেক্টেড আছে। আমরা তো এই সার্কিট ব্রেকার দিয়ে 5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার যখন সিলেক্ট করবো, সেটা তো লোড ক্যালকুলেট করেই সিলেক্ট করবো। যদি দেখতে পাচ্ছি আমাদের কম কিছু লোড কানেক্টেড করার জন্য একটা ছোট রেটিং এর একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমাদের 1.5 মিলিমিটার স্কোয়ার বা ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এই সাইজের একটা কেবল জাস্ট ইনস্টল করতে হবে। বা 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে জাস্ট 2.5 মিলিমিটার স্কোয়ারের একটি কেবল, এবং 15 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 4 মিলিমিটার স্কোয়ারের কেবল, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া। এবং 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 6 মিলিমিটার স্কোয়ারের জাস্ট কেবল আমাদেরকে ইনস্টল করতে হবে। আর একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ 2.5%। ভোল্টেজ ড্রপ বলতে কি মিন করছে, সাপোজ কেবলের তো একটা রেজিস্টিভিটি আছে, আমাদের মেন সাপ্লাই লাইন থেকে লোড পর্যন্ত কেবল ড্র করে নিয়ে আসতে, কেবল কারেন্ট ক্যারি করতে একটি রেজিস্টিভিটি পার করতে হয়। তো যেই কেবলের যে রেজিস্টিভিটি আছে, সেই রেজিস্টিভিটির কারণে তো কিছু ভোল্টেজ ড্রপ পড়তে পারে। সাপোজ আমরা যদি এখান থেকে ভোল্টেজের যে ফর্মুলা ছিল সেটা যদি একটু দেখা ট্রাই করি, ভোল্টেজ সমান সমান আই আর, এটা তো আমরা সবাই জানি। তো ভোল্টেজ সমান সমান যে আই আর, এটা যে আমরা দেখতে পাচ্ছি, তো কেবলের যে রেজিস্টিভিটি আছে, সেই রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে কেবলের উপর কিন্তু কেবলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, তখন কেবলের মধ্যে দিয়ে একটি ভোল্টেজ ড্রপ হবে। তো যখন কেবলের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে, জাস্ট লোডের, যেখানে আমরা লোডে সাপ্লাই দিতে চাচ্ছিলাম 230 ভোল্ট, লোডের উপর কিন্তু সেই 230 ভোল্ট কিন্তু অ্যাপ্লাই হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে গাইডলাইন বলা হয়েছে, এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে ডোমেস্টিক পারপাসে যখন আমরা ইউজ করি, তখন কিন্তু কেবলের সাইজটা খুব বেশি একটা লম্বা হয় না, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন দূর দূরান্ত পর্যন্ত আমরা কেবল ক্যারি করে নিয়ে যাই, তখন সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপের ক্যালকুলেশনের বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সেই ভোল্টেজ ড্রপ কিন্তু 2.5%-এর বেশি হওয়া যাবে না, এটা বিএনবিসি গাইডলাইন অনুসারে বলা আছে, যেটা আমরা 4565 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। এটাই মেইনলি বলার জন্য এখানে আসা। তো বিএনবিসির
সব গাইডলাইন তো আমরা দেখে ফেললাম। পারমিসেবল ভোল্টেজ ড্রপ নিয়ে যে আলোচনাটা ছিল, সেটা আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। সার্কিট ব্রেকার রেটিং জাস্ট ভ্যালুগুলো আমরা দেখে ফেলেছি। দেন আমরা হচ্ছে কেবলের কিছু ওভারভিউ দেখার ট্রাই করব। এখানে দেখা যাচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি কোর মাল্টিপ্লাই হচ্ছে মিলিমিটার স্কয়ার, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া 1.5 2.5, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া কত মিলিমিটার স্কয়ার সেটা এখানে দেখা যাচ্ছে। এই ক্রস সেকশনাল এরিয়া যত ইনক্রিজ হবে তত আমাদের কারেন্ট রেটিংটা তত ইনক্রিজ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 20°C, 30 এবং 35°C এক এক টেম্পারেচারে আমাদের কারেন্ট রেটিংটা এক এক ভাবে কাজ করছে। বাট ক্রস সেকশনাল এরিয়া যত বৃদ্ধি পাবে তত কারেন্টের রেটিং তত বৃদ্ধি পাবে। তো এটা জাস্ট কেবলের ক্যাটালগ থেকে আমরা দেখে নিতে পারবো। বাট এখন আমরা অনেক থিওরি আসলে জানাশোনা হয়ে গেল আমাদের। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা এক্সেল শিটে কিভাবে আমাদের এই লোড গুলো ক্যালকুলেশন করবো। তো লোড ক্যালকুলেশন করার ক্ষেত্রে গত ক্লাসে আমরা যেই ফ্লোর প্ল্যানটা আসলে লাইটিং ডিজাইন করেছিলাম যে ফ্লোর প্ল্যানের জন্য, সেই ফ্লোর প্ল্যানটা আমি আবার একটু ওপেন করছি। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে, আর মোটামুটি 15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করা প্রয়োজন। তো বেশি সময় লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই যে গত ক্লাসে আমরা এই ফ্লোর প্ল্যানটা যে দেখেছিলাম, আচ্ছা ওকে, তো এই ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে যদি আমরা লাইটিং সিস্টেম ডিজাইনের কথা বলি, লাইটিং সিস্টেম গত ক্লাসে যে আমরা ডিজাইন করেছিলাম সেখানে প্রথমে হচ্ছে আমরা এলইডি বাল্ব ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল নাম্বারের পরে আমরা দেখতে পাচ্ছি নেম অফ লোড, অর্থাৎ কি টাইপের লোড আমরা ইউজ করছি। দেখতে পাচ্ছি আমাদের এলইডি বাল্ব ইউজ করা হচ্ছে, সিলিং ফ্যান, এয়ার কন্ডিশনার, একটি এসি আমরা ইউজ করব। অর্থাৎ এখানকার যে মাস্টার বেডরুমে, এটা ক্লায়েন্টের চাহিদা অনুসারে উনি যদি বলে জাস্ট একটা বেডরুমে আমাদের এয়ার কন্ডিশনের কানেকশন থাকতে হবে, তো একটা আমরা এয়ার কন্ডিশনের কানেকশন রেখেছি। তো সিলিং ফ্যান, এয়ার কন্ডিশনার, দেন রাউন্ড 3 পিন সক আউটলেট, অর্থাৎ রাউন্ড টাইপ 3 পিন আউটলেট, এটা একটি রেখেছি আমরা। দেন ফ্ল্যাট 3 পিন আউটলেট, এটা দেখতে পাচ্ছি 10টার মতো আছে। তো কতগুলো আছে সেটা কিন্তু আমরা বিএনবিসি গাইডলাইন থেকে জাস্ট এখানে বসিয়ে দিব। সাপোজ বিএনবিসি বইটা যদি আমরা ওপেন করি, সেখানে আমাদের যে গাইডলাইনে বলা ছিল প্রতিটা রুমে কতগুলো 3 পিন সকেট বা ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট ইনস্টল করতে হবে, সেটার একটা টেবিল যে ছিল আমাদের, একটু সামনে চলে আসবে এখনই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেডরুমে কমপক্ষে 2টি, লিভিং রুমে কমপক্ষে 3টি, ড্রয়িং রুমে। তো এগুলো দেখে জাস্ট আমরা আইডেন্টিফাই করব কোন রুমের জন্য কতগুলো সকেট আমাদের প্রয়োজন। তো এভাবে জাস্ট কোন রুমে কতগুলো সকেট প্রয়োজন সেটা ক্যালকুলেট করে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 পিন আউটলেট প্রয়োজন সবগুলো রুমের জন্য, প্রায় 10টির মতো আউটলেট প্রয়োজন। দেন টেলিভিশনের জন্য জাস্ট একটা আউটলেট রেখেছি, ড্রয়িং রুমে টেলিভিশনের জন্য। ফ্রিজের জন্য জাস্ট একটি আউটলেট রেখেছি। এখানে তো ফ্রিজের জন্য একটা আউটলেটই রাখতে বলা হয়েছে। দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর জাস্ট একটি। দেন এক্সস্ট ফ্যানের জন্য একটি আউটলেট, ওয়াশিং মেশিন। এবং এখানে প্রথমে হচ্ছে আমরা লোডগুলোর নাম এখানে উল্লেখ করেছি, দেন সেটার যে ওয়াট রেটিং সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তো ওয়াট রেটিং গত ক্লাসে যখন আমরা লাইটিং ডিজাইন ক্যালকুলেশন করছিলাম তখন তো আমরা ওয়াট রেটিং 15 ওয়াট ধরে নিয়েছিলাম প্রত্যেকটা বাল্বেরই। তো এখানে আমরা 15 ওয়াটের বাল্ব ইউজ করছি। এবং আমাদের যে বিএনবিসি গাইডলাইন সেখানেও কিন্তু বলা ছিল যে এলইডি বাল্বের ওয়াট রেটিং আমার 20 থেকে 60 ওয়াটের মধ্যে নিলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছি 20 না, দুঃখিত, 10 থেকে 60 ওয়াট। তো আমরা এখানে 15 ওয়াট নিয়েছি, কোনো সমস্যা নেই। সিলিং ফ্যান 80 ওয়াট, আমাদের এখানে 100 ওয়াট যেটা বলা হয়েছে সিলিং ফ্যানের জন্য সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সিলিং ফ্যান দেখতে পাচ্ছি 100 ওয়াট ম্যাক্সিমাম, বাট আমরা মার্কেটে যে অ্যাভেলেবল সিলিং ফ্যান গুলো দেখি সেগুলো কিন্তু 80 ওয়াটের হয়ে থাকে ম্যাক্সিমাম। এয়ার কন্ডিশন যেটা স্প্লিট ট্যাপ হচ্ছে 1300 ওয়াট, এটা তো আমরা বিএনবিসি থেকে দেখিয়ে এসেছি। রাউন্ড রাউন্ড টাইপ 3 পিন সকেট সেটা তো 1500 ওয়াট, এগুলো দেখিয়ে এসেছি। আমি আবার বারবার বিএনবিসি বইটা ওপেন করে দেখাচ্ছি না। দেন ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট সেটা তো 1300 ওয়াটই হবে। টেলিভিশন
যে 200 ওয়াট সেটা তো আমরা বিএনপিসি থেকে আরেকবার একটু যদি দেখে আসি, টেলিভিশনে 120 থেকে 200 ওয়াট আছে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি। আমরা 120 থেকে 200 যেহেতু, আমরা এখানে 150 ওয়াট ইউজ করি। তো এটা চেঞ্জ করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অটোমেটিক কানেক্টেড লোডের এখানেও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। সাপোজ এখানে যদি আমি 200 সিলেক্ট করে দিচ্ছি, তো এখানেও দেখতে পাচ্ছি 200টা সিলেক্ট হয়ে গেল। আমরা এই জায়গাটা একটু খেয়াল করব, অথবা আমাদের যদি দেখতে অসুবিধা হয় আমরা একটু জুম ইন করে নিচ্ছি। টেলিভিশন এটা আমরা দিয়ে দিচ্ছি 150 ওয়াট। তো এখানে আমরা দেখব 150 ওয়াট কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফ্রিজের জন্য আমরা 200 ওয়াট ইউজ করছি। দেন কম্পিউটার, এখানে আমাদের বিএনবিসি তে বলা আছে কম্পিউটার যদি প্রিন্টার যদি সঙ্গে না থাকে, উইদাউট প্রিন্টার যদি হয় তাহলে 200 ওয়াট, এবং প্রিন্টার সঙ্গে থাকলে 700 থেকে 800 ওয়াট হতে হবে। তো আমরা এখানে জাস্ট 200 ওয়াট ইউজ করছি, প্রিন্টার থাকবে না। এক্সস্ট ফ্যান 100 ওয়াট, বিএনবিসি তে তাই বলা আছে। ওয়াশিং মেশিন আমাদেরকে বলা হয়েছিল ওয়াশিং মেশিনের ব্যাপারে, ওয়াশিং মেশিন উপরের দিকে আছে 350 থেকে 500 ওয়াট, তো আমরা 450 ওয়াট ধরে নিয়েছি। দেন কোয়ান্টিটি, গত ক্লাসে যখন আমরা লাইটিং ডিজাইন ক্যালকুলেশন করেছিলাম তখন তো আমরা 18টার মতো বাল্ব আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম। তো সেটা যদি আমরা একটু ওপেন করি, যদি আমাদের কনফিউশন থাকে তাহলে আমরা ওপেন করছি লাইট লাইটিং ক্যালকুলেশনের এখানে। তো এখানে আমাদের লাইটের নাম্বার, কতগুলো লাইট প্রয়োজন তা সেই নাম্বারটা দেখতে পাচ্ছি। স্ক্রল করে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 18 ওয়াট, এবং এগুলো কিন্তু জাস্ট অটোমেটিক ক্যালকুলেশন করা। সাপোজ এখানে যদি আমরা লাইটের নাম্বার চেঞ্জ করে দিই, 4টার জায়গায় 7টি করে দেই এবং এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, 21 হয়ে গেল। এবং আবার যদি এটাকে 4 করে দিই তাহলে জাস্ট 18 ওয়াটই আছে। তো আমরা এটাকেই রেখে দিচ্ছি 18 ওয়াট। কোয়ান্টিটি কতগুলো লাইট প্রয়োজন পড়বে সেটা তো আমরা কিভাবে ক্যালকুলেশন করে বের করে নিব সেটা তো দেখলামই। দেন সিলিং ফ্যানের ক্ষেত্রে যদি ড্রয়িংটা একটু দেখে আসি, আমাদের মাস্টার বেডরুমে তিনটে বেডরুম আছে, তিনটে বেডরুমে 3টি, এন্ড ড্রয়িং এবং ডাইনিং স্পেসে আরো 2টি, অর্থাৎ 3 আর 2 মোট 5টা হচ্ছে আমাদের সিলিং ফ্যান প্রয়োজন পড়বে। আর কোথাও যেহেতু সিলিং ফ্যান ইউজ করা হয় না, তো আমরা সিলিং ফ্যান ইউজ করছি 5টি। দেন এয়ার কন্ডিশন একটি, রাউন্ড পিন সকেট, জাস্ট এটা হচ্ছে আমাদের কিচেন রুমের জন্য, কিচেন রুমের যে ওভেন অথবা রাইস কুকারের জন্য জাস্ট একটি মাত্র রাউন্ড টাইপ 3 পিন সকেট আমরা ইনস্টল করব। তো বাকি ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট তো আমরা 10টি ইউজ করছি। টেলিভিশন বাকি সবগুলো একটি একটি করে, ওয়াশিং মেশিন একটি, রেফ্রিজারেটর একটি। দেন এগুলোর প্রতিটা আহ, প্রতিটা লোডের যে প্রতিটা লোডের যে ওয়াট রেটিং সেগুলো তো এখানে উল্লেখ করা আছে। তো এখানে হচ্ছে আমাদের লোড এবং কোয়ান্টিটি, পার লোডের যে রেটিং তার সঙ্গে আমরা কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে জাস্ট ভ্যালুটা এখানে চলে আসছে। সাপোজ এটা যদি আমরা দেখি, এখানে আমাদের জাস্ট এই দুইটি সেল ওয়াট রেটিং এবং কোয়ান্টিটি দুইটা মাল্টিপ্লাই করা হয়েছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জাস্ট দুটি মাল্টিপ্লাই করে, জাস্ট দুটো মাল্টিপ্লাই করে এখানে বসানো হয়েছে। আমরা আর ক্যালকুলেশনটার এক্সেল এর ফর্মুলা গুলো আমরা আর বিস্তারিত যাচ্ছি না, জাস্ট এগুলো ক্যালকুলেশন করে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। দেন এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফ্যাক্টর। তো ডিমান্ড ফ্যাক্টর আমরা তো বিএনবিসি থেকে চেক করে দেখে এসেছিলাম যে লাইটিং সিস্টেমের জন্য বা লাইটের জন্য, বাল্বের জন্য হচ্ছে আমাদের ডিমান্ড ফ্যাক্টর 0.66, অর্থাৎ 66%। আমাদের যদি ক্যালকুলেটরে আমরা একটু দেখি 66% বলা হয়েছিল, তো 66% বলতে কি 66 ডিভাইড হচ্ছে 100%, মানে 100 দিয়ে ডিভাইড করো, তো 66 100 দিয়ে ডিভাইড করলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা আসছে 0.66। তো এখানে সেই 0.66 ডিমান্ড ফ্যাক্টর ইউজ করা হয়েছে। দেন সিলিং ফ্যান, এটা আমরা 1 ইউজ করতে পারি, কারণ গরমের দিনে কিন্তু সিলিং ফ্যান সবগুলো একসঙ্গে চলে থাকে সাধারণত। অথবা ড্রয়িং ডাইনিং স্পেসে যেহেতু 2টি ফ্যান একসঙ্গে চলার কথা না, তো সেক্ষেত্রে আমরা এটাকে 0.8 ধরতে পারি, বাট আমরা এখানে 1ই ধরে নিচ্ছি, যা সিলিং ফ্যান ডিমান্ড ফ্যাক্টর 1 ধরে নিচ্ছি। দেন রাউন্ড টাইপ 3 পিন সকেট, এটা যেহেতু আমাদের একটি ইউজ করা হয়েছে তো আমরা একটিই ধরবো, এটা আর চেঞ্জ করছি না। দেন ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট,
আমাদের যে ফ্ল্যাট টাইম 3 পিন সকেট, এগুলো কিন্তু আমরা যখন একটু প্রয়োজন পড়ে মাঝে মধ্যে একটু 3 পিন সকেট গুলোতে চার্জ দিই। আমাদের যে 10টা 3 পিন সকেট ইউজ করা হয়েছে, ম্যাক্সিমামই কিন্তু খালি পড়ে থাকবে। তো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কানেক্টেড থাকবে না, মাঝে মধ্যে হয়তো একটু চার্জ বা ল্যাপটপ চার্জ দেওয়া লাগতে পারে, মাঝে মধ্যে যে একটা টেবিল ফ্যান আমাদের জাস্ট চালু করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ডিমান্ড ফ্যাক্টর 0.1 অর্থাৎ 10% ধরে নিয়েছি, বাট আরেকটু বেশি আমরা ধরে নিতে পারি, 0.2 20% আমরা ধরে নিতে পারি। তো দেখতে পাচ্ছি ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তো এভাবে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার এই সবগুলো আমরা জাস্ট ডিমান্ড ফ্যাক্টর 1ই ধরে নিব, এতে কোনো সন্দেহ নেই। দেন ম্যাক্সিমাম ডিমান্ড তেমন কিছুই না, এখানে টোটাল কানেক্টেড লোড আর ডিমান্ড ফ্যাক্টর দুটো মাল্টিপ্লাই করে যে ম্যাক্সিমাম ডিমান্ড পাওয়া যায় সেটা তো আমরা স্লাইডে ক্লিয়ার করে এসেছি। এই সবগুলো ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করে সবগুলো যদি আমরা প্লাস করে ফেলি, এখানে আমাদের টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড চলে আসছে। তো এগুলো জাস্ট এডিট করে আমরা টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি টোটাল ডিমান্ড আসলো ৭৭০০ ওয়াট, দুঃখিত ৭০৭৮ ওয়াট। তো এখন ৭০৭৮ ওয়াট এটা টোটাল কানেক্টেড লোডের জাস্ট ম্যাক্সিমাম ডিমান্ড। বাট এখানে একটা কনফিউশন হচ্ছে বা একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে বর্তমানে যতগুলো লোড কানেক্টেড আছে ভবিষ্যতে যে এতগুলো লোডই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না। ভবিষ্যতে আরো কিছু লোড এখানে কানেক্টেড থাকতে পারে। সাপোজ ভবিষ্যতে এখানে গিজার ইনস্টল করা লাগতে পারে, বা কম্পিউটারের সঙ্গে আমরা প্রিন্টার ইনস্টল করতে পারি। তো ফিউচারে কিন্তু যে কোনো লোড এইগুলোর সঙ্গে অ্যাড হতে পারে। তো সেক্ষেত্রে একটা ফ্যাক্টর আমাদেরকে মাল্টিপ্লাই করতে হয়, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টর। তো আমরা আমাদের যে বিএনবিসি, সেই বিএনবিসি তে বলা হয়েছে রিস্ক ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টর হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি রিস্ক ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টর হচ্ছে আমাদের 1.65। অর্থাৎ ছোটখাটো ক্যালকুলেশনের ক্ষেত্রে, ছোটখাটো লোডের ক্ষেত্রে আমাদের 65% এক্সট্রা নিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আমাদের 65% লোড আরো বেশি এক্সট্রা আসতে পারে। তো এটাকে বলা হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর। তো এটা বিএনবিসি তে আমাদের 65% বলা থাকলেও এনএফপিও বা ন্যাশনাল ফায়ার প্রোটেকশন ফায়ার প্ল্যানিং প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমেরিকান যে রুলস, আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে সেখানে বলা হচ্ছে 25%। তো সেক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টর 25% যদি ধরি, তাহলে জাস্ট এই যে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 1.25 দিয়ে। জাস্ট 1.25 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 25% আমাদের এক্সট্রা নেওয়া হচ্ছে। তো এক্সট্রা নিলে ফাইনাল লোড যেটা আসছে সেটা হচ্ছে 88.47 ওয়াটের মতো। তো আমাদের সার্কিট ব্রেকার এবং কেবল সিলেকশন করতে গেলে এটাকে অবশ্যই আমাদের ডিভাইড করতে হবে। অর্থাৎ এই ওয়াট থেকে আমাদেরকে কারেন্ট ক্যালকুলেট করতে হবে। তো কারেন্ট ক্যালকুলেট করার যে ফর্মুলা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি পাওয়ারটা যদি ওয়াটে থাকে, অবশ্যই পাওয়ারটা যদি ওয়াটে থাকে তাহলে আমাদেরকে পাওয়ারকে ডিভাইড করতে হবে ভোল্টেজ দিয়ে, ডিভাইড হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে। তো পাওয়ার ফ্যাক্টর কি সেটা তো আশা করছি আমরা সবাই জানি। তো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা আমরা যদি 0.9 না ধরে 0.8 ধরে নিই, অথবা 0.85, অর্থাৎ 85% যদি আমরা পাওয়ার ফ্যাক্টর ধরে নিই, তাহলে জাস্ট লোড ক্যালকুলেশন বা লোড কারেন্ট, এই কারেন্টের এখানে আমরা জাস্ট তেমন কিছুই করিনি। জাস্ট এখানে যে ফাইনাল লোড ছিল সেই ফাইনাল লোড হচ্ছে আমাদের Z17 সেলে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Z17 সেল। সাপোজ এটা যদি আমরা দেখি এটা হচ্ছে Z17 সেল, সেই Z17 সেলকে আমরা ডিভাইড করছি আমাদের ভোল্টেজ রেটিং 230 ভোল্ট, 230 ভোল্ট দিয়ে ডিভাইড করছি, আর কি দিয়ে ডিভাইড করছি আমাদের পাওয়ার ফ্যাক্টর দিয়ে। তো পাওয়ার ফ্যাক্টর যেহেতু আমরা চেঞ্জ করে 85% করে দিয়েছি, 85 যদি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে এন্টার প্রেস করলে আমাদের লোড কারেন্টটা আগে থেকে বেড়ে গেল দেখতে পাচ্ছি। 45 আম্পিয়ারের মতো হচ্ছে আমাদের লোড কারেন্ট। তো 45 আম্পিয়ারের জন্য আমরা কত রেটিং এর সার্কিট ব্রেকার এবং কেবল সিলেক্ট করব? তো আমরা যদি স্লাইডে ফিরে যাই, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিট ব্রেকারের লিস্ট গুলো দেওয়া আছে। সেগুলো হতে 6 আম্পিয়ার থেকে শুরু করে 20, 25, 32,
40 অ্যাম্পিয়ার আমরা নিতে পারবো না, কারণ আমাদের টোটাল লোড এসেছে 45 অ্যাম্পিয়ার। তো সেক্ষেত্রে আমাদের 40 অ্যাম্পিয়ার না নিয়ে আমাদের 50 অ্যাম্পিয়ার হচ্ছে সার্কিট ব্রেকার আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সেল শিটে গিয়ে আমরা সার্কিট ব্রেকার এখানে সিলেক্ট করব 50 অ্যাম্পিয়ার। সার্কিট ব্রেকার 50 অ্যাম্পিয়ার আমাদেরকে সিলেক্ট করতে হবে। আশা করছি বুঝে গেছি কিভাবে আমরা সার্কিট ব্রেকার সিলেক্ট করব। দেন কেবল সিলেক্ট করতে হবে। আমাদের যে কেবল সিলেক্ট করব সেই কেবলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে 45 অ্যাম্পিয়ারের মতো। তো আমরা যদি স্লাইড থেকে যে কেবলের রেট একটা ডাটা শিট ছিল, সেই ডাটা শিটে আমরা দেখা ট্রাই করি যে নর্মাল টেম্পারেচার হচ্ছে আমাদের 30 ডিগ্রি